আমরা অনুপাত সমানুপাতের অঙ্ক করব। অনুপাত সমানুপাত, তো প্রথমেই আমরা অনুপাতের অঙ্কগুলো করি, তারপরে হচ্ছে সমানুপাতে যাব। আসলে অনুপাতটা কী জিনিস? দেখেন, অনুপাত মানে হচ্ছে তুলনা করা। কি তুলনা করব? একটা জিনিস আরেকটা জিনিসের তুলনা কত গুণ বড় বা কত গুণ ছোটো, এই তুলনা করাটার নাম হচ্ছে অনুপাত। এখন এই যে বড় বা ছোটো, এটা কিন্তু দুইভাবেই হয়। যেমন ধরলাম যে 5, একটা জিনিস হচ্ছে 5 আর একটা হচ্ছে 7, তাহলে 5 আর 7 কত বড়? 2 বড় না? 5 6 7 2 বড়। আবার একটা 5 আর এটা ধরলাম 15, তাহলে এটাও তো বড়, কিন্তু এটা কত বড়? 3 গুণ কিন্তু বড়। এটা হচ্ছে 3 গুণ বড়। যেমন আমরা যদি ধরি যে 5 কেজি জিনিস, আসলে 5 কেজিটা কি? একটা আদর্শ মান ধরি 1 কেজি, 1 কেজির কয় গুণ? 5 গুণ। এই তাহলে বড় বা ছোটো দুইভাবে হয়, কিন্তু এটা হচ্ছে এমনিতেই কত বড় আর এটা কত গুণ বড়। তো অনুপাত হচ্ছে একটা জিনিস আর একটা জিনিসের তুলনায় কত গুণ বড় বা কত গুণ ছোট, এই তুলনা করাটার নামই হচ্ছে অনুপাত। তাহলে অনুপাত মানে হচ্ছে তুলনা করা। কি তুলনা করব? যে একটা জিনিস আর একটা জিনিসের তুলনায় কত গুণ বড় বা কত গুণ ছোট, এই তুলনা করাটার নামই হচ্ছে অনুপাত। এখন যেমন সাপোজ ধরলাম যে আমার বয়স 40 বছর এবং আমার ছেলের বয়স 20 বছর। এখন আমার বয়সটা আমার ছেলের কত গুণ বড়? দ্বিগুণ বড় না? এই যখনই কত গুণ বড় বা কত গুণ ছোট এই তুলনা করব, সেটাকে অনুপাত আকারে লেখা যায়। তাহলে এটাকে আমরা এই 40:20 অনুপাতে আমরা লিখতে পারি। এখন আমার বয়স আমার ছেলের যে দ্বিগুণ বড়, সেটা আমরা কেমনে বুঝি? ভাগ করেই বুঝি না? এই যদি ভাগ করি তাহলে কি 20 দুগুণ 40, তাহলে দ্বিগুণ বড় না? তাহলে এই জন্য অনুপাত মানেই আবার হচ্ছে ভাগ। তাহলে এইটাকে আমরা এইভাবে লিখতে পারি 40/20। তাহলে এটা কি 20 দুগুণ 2, নিচে কিছু নেই, মানে 1 আছে, তাহলে এটা কত হচ্ছে? 2:1। তাহলে এই যে 40/20, এটাকে আমরা 40/20 লিখতে পারি। আবার কি এটাকে এইভাবে, এটা সমান এটা লিখতে পারি, এটা সমান এটাও লিখতে পারি, এটা সমান এটাও লিখতে পারি। তাহলে এই 40/20 সমান আমরা কি 2:1 লিখতে পারি। এটা কিন্তু লেখা যায়, বোঝা যাচ্ছে? তাহলে অনুপাত মানে তুলনা করা। কি তুলনা করবো? একটা জিনিস আরেকটা জিনিসের তুলনায় কত গুণ বড় বা কত গুণ ছোট, এই তুলনা করাটার নামই হচ্ছে অনুপাত। তাহলে আমার বয়স 40, আমার ছেলে বয়স যদি 20 হয়, তাহলে আমার বয়সটা আমার ছেলে কিন্তু দ্বিগুণ বড়। যেহেতু দ্বিগুণ, কত গুণ বড় বা কত গুণ ছোট, এই তুলনা করাটাকে অনুপাত বলা হচ্ছে। এই জন্য আমরা এটাকে 40:20 লিখতে পারি। আর আমার বয়স আমার ছেলের যে দ্বিগুণ বড়, কেমনি বুঝলাম আমরা? এই ভাগ করে। এই জন্য অনুপাত মানে কিন্তু ভাগ। অনুপাতকে আমরা ভাগ আকারে লিখতে পারি। ওকে, আবার দেখলাম যে আমার বয়স 60 বছর এবং আমার ছেলে বয়স ধরলাম 20 বছর। তাহলে আমার বয়সটা আমার ছেলে কত গুণ বড়? 3 গুণ না? তাহলে এই যে 60/20, তাহলে এটাকে আমরা 60/20, তাহলে 3/3 1, তার মানে কি 3:1 এটা লেখা যায়। তাহলে 60/20 সমান 3:1 লেখা যায়। এটাও এটা লেখা যায়। কিন্তু এখন আমরা এর আগে শিখে আসছি সমান মানে কি? এ পাশে যা থাকবে ও পাশে যা থাকবে না। যেমন এটা, এ পাশে যদি 5, তো এ পাশেও 5। এটা কি সঠিক? হ্যাঁ, এটা সঠিক। মানে একজনকে 5 টাকা দিয়েছে, আরেকজনকেও 5 টাকা দিয়েছে, সমান সমান হয়েছে কিনা? হ্যাঁ, এটা সমান চিহ্ন দেওয়া যাবে। কিন্তু এক পাশে 5 আর এক পাশে 7 দিয়ে বললাম যে সমান সমান হয়েছে, এটা তো কোনোভাবেই ঠিক না। সমান মানে এ পাশে যা থাকবে তো ও পাশে যা থাকবে। তাহলে এখন এইখানে এই যে 40/20 আর এখানে কি 2:1 হয়ে গেল। 40 মানে কি 2 বা 20 মানে কি 1, এটা কি মনে হচ্ছে সমান সমান হয়েছে? এই পাশে যা ও পাশে তা কি হয়েছে? দেন আপাত দৃষ্টিতে যদিও হয় নাই, অরিজিনালি কিন্তু এটা সমান হয়ে গেছে। এই যে 40, এটা মিশিয়ে দিচ্ছি। তাহলে এটাকে এইভাবে লিখতে পারি 40/20, আর এটা কি 2/1 লেখা যায়। তাহলে আর গুণ করি, 40/20 দুগুণে কত? 40। ঠিক হয়ে গেছে, সমান সমান হয়েছে। তার মানে কি? তাহলে এটা সমান এটা অবশ্যই লেখা যাবে। তাহলে অনুপাতকে একই সংখ্যা দ্বারা গুণ করলেও মানের কোনো পার্থক্য হবে না, ভাগ করলেও কিন্তু মানের কোনো পার্থক্য হবে না। তাহলে এটাই 40/20, এটাকে কী করছি আমরা? 20 দ্বারা ভাগ করি। 20 দুগুণ 40 আর 20 মানে এটাকেও 20 দ্বারা ভাগ, তো এটাকেও 20 দ্বারা ভাগ। একই সংখ্যা দ্বারা ভাগ করলে মানের কোনো পার্থক্য না, তখন এটা সমান এটা লেখা যায়। দেখেন, আমার বয়স আমার ছেলের দ্বিগুণ, অনুপাতটাও কি আমার ছেলের দ্বিগুণ, তাহলে এটা সমান এটা লেখা যাবে। আবার যদি এরকম বলি 2:1, এটাকে যদি আমরা 20 দ্বারা গুণ করি, তাহলে 20 দুগুণ 40, তাহলে এটাকেও 20 দ্বারা গুণ করতে হবে, 20 এটা সমান এটা কিন্তু লেখা যায়, এটা কিন্তু সমান হয়ে যাবে। অথবা যদি 10 দ্বারা গুণ করি, তাহলে কি 10 দুগুণ 20 আর 10 এটা সমান এটাও লেখা যাবে, তাই কিন্তু সমান হয়ে গেছে। 2/1 20/10, 10 দুগুণ 20, 20 20।
তাহলে অনুপাতকে একই সংখ্যা দ্বারা গুণ করলেও মানের কোনো পার্থক্য হবে না, ভাগ করলেও মানের কোনো পার্থক্য হবে না। যদি বলি কেন হবে না, কারণ অনুপাত মানে তো ভাগ, তাহলে এটাকে আমরা যাই দ্বারা গুণ করি না কেন, এটাকেও গুণ করতে হবে, এটাকেও কিন্তু গুণ করতে হবে, দেখা যাবে যে মান ঠিকই থাকবে, বা ভাগ করলে মান ঠিকই থাকবে। তাহলে অনুপাতকে একই সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে মানের কোনো পার্থক্য হবে না। এখন আমরা একটা অঙ্ক দেখি। ধরলাম এ একজন, এ দিয়েছে 200 টাকা, বি একজন, এ দিয়েছে 300 টাকা এবং সি একজন, এ দিয়েছে 500 টাকা। দিয়ে একটা ব্যবসা আরম্ভ করেছে, আর ব্যবসায় লাভ হয়েছে 200 টাকা। ধরলাম 3 বন্ধু, এ বি সি, এরা 3 বন্ধু, 3জন, এ একজনের নাম, বি একজনের নাম, সি একজনের নাম। এ দিয়েছে 200 টাকা, বি দিয়েছে 300 টাকা এবং সি দিয়েছে 500 টাকা, দিয়ে একটা ব্যবসা আরম্ভ করেছে, আর ব্যবসায় লাভ হয়েছে 200 টাকা। এখন এই লাভের টাকাটা কি 3 জনের সমান করে ভাগ করে নেবে, নাকি যে অনুপাতে টাকা দিয়েছে সে সেই অনুপাতে ভাগটা পাবে? হ্যাঁ, কারণ যে 200 টাকা দিয়েছে সে কম ভাগ পাবে, যে 300 টাকা দিয়েছে তার চেয়ে একটু বেশি, আর যে 500 টাকা দিয়েছে সে সবচেয়ে বেশি ভাগ পাবে। আবার এখানে একটা জিনিস লক্ষ্য করলে দেখা যায়, এরা দুইজনে মিলে দিয়েছে 500, একাই 500 টাকা দিয়েছে না, তার মানে কি এরা দুইজনে মিলে যত টাকা পাবে এ একাই কিন্তু তত টাকা পাবে। আচ্ছা, এই অঙ্ক করার আগে একটা জিনিস আমি বলে আসি। যেমন আমরা দেখেছি, ধরলাম যে বিল থাকে, সরকারি বিল বা নিচু জায়গায়, যেটা দোলা বলি আর ডাঙ্গা বলি, যে বন্যার সময় প্রচুর পানি থাকে, যখন বন্যা কমে যায় তখন, মানে যখন বন্যার শেষের দিকে পানি কমে তখন কিন্তু প্রচুর মাছ পাওয়া যায়। তো ওই জায়গাগুলোতে, ওই ফাঁকা জায়গাগুলোতে মাছ ধরলে কিন্তু কেউ কোনো বাধা দেয় না, যেহেতু সরকারি জায়গা। তো ধরলাম আমরা 2 ভাই, আমি আর আমার এক ভাই, আমাদের ফ্যামিলি, আর এক ফ্যামিলির ওরা 3 জন, 3 ভাই। এটা আমি পরে বোঝাচ্ছি, যে আমরা 2 ভাই, আর এক ফ্যামিলির 3 ভাই, ওটা বাদ দেন, ওটা দেখা বাদ দেন, এমনি বোঝার চেষ্টা করেন যে আমরা 2 ভাই, আর এক ফ্যামিলির ওরা 3 ভাই, এই 3 আর 2 5 জন আমরা মাছ ধরতে গিয়েছি। এখন সকালে গিয়েছি আমরা, বিকেল 3টা পর্যন্ত হচ্ছে মাছ ধরলাম। তারপরে হচ্ছে মাছ ভাগ করার সময় আমরা কি করি, যে বাড়িতেও নিয়ে আসি না, পাল্লা পাথরও থাকে না, এমনি বাইরেই ভাগ করি, মাটিতে ভাগ করে নিয়ে আসি। এখন ভাগ করার সময় আমি আমার ভাইকে বললাম যে তুই চলে যা, আর একজন তার বাকি 2 ভাইকে বললো যে তোরা বাসায় চলে যা, আমরা ভাগ করে নিয়ে যাচ্ছি। এখন ভাগ করার সময় কি 2টা ভাগ করব নাকি 5টা ভাগ করব? 2টা ভাগ করলে তো আমি খুশিতে থাকবো, যে আরে আমরা 2 ভাই এসেও সমান সমান ভাগ পাচ্ছি। 2টা ভাগ করলে কি ওই মানবে? ওই তো আর মানবে না। ভাগ কয়টা করতে হবে? যদি আমরা 2 জন আছি, ভাগ কিন্তু 5টাই করবো। তাহলে এইভাবে ধরলাম যে আমরা 5টা ভাগ করতেছি, এই 5টা ভাগ করলাম। আমি পাবো কয়টা ভাগ? 2টা ভাগ, আর ওই কয়টা ভাগ নিয়ে যাবে? 3টা ভাগ নেবে না? তো আমরা ধরলাম যে 15 কেজি মাছ ধরেছি, টোটাল 5 জনে মিলে 15 কেজি মাছ ধরেছি। এই 15 কেজি মাছ কয়টা ভাগ করব? 5টা না? এই যে আমরা গিয়েছি 2 জন, ওরা 3 জন, 5টা ভাগ করবো তো। তাহলে একটা ভাগ সমান কত হয়? 3 কেজি হয় কি না? 15 কেজি, একটা ভাগ সমান 3 কেজি হয়। আমি কয়টা ভাগ পাবো? আমি পাবো একটা ভাগ সমান 3 কেজি, 2টা ভাগ, তাহলে 6 কেজি। আর অন্যজন কয়টা ভাগ পাবে? 3টা ভাগ না? 3 3 9 কেজি। তাহলে এটা দ্বারা আমি এটা বোঝাতে চাচ্ছি যে এই টাইপের যে কোনো অঙ্ক আসুক, আগে একটা ভাগ সমান কত সেটা বের করতে হয়, তারপরে যে জয়টা ভাগ পাবে তাকে তো এটা দিয়ে দিতে হবে। আমরা যেহেতু 2 ভাই, ওরা যেহেতু 3 জন, তাহলে 2:3 অনুপাতে আর কি ভাগ করবো। তাহলে আমি পাবো 2টা ভাগ, ওই পাবে 3টা ভাগ, তাহলে টোটাল কয়টা ভাগ করবো? 5টা ভাগ। তাহলে একটা ভাগ সমান কত? 3 কেজি। তাহলে আমি পাবো 2টা ভাগ, ওই পাবে 3টা ভাগ। তাহলে 5টা ভাগ করছি, 5টা ভাগে দিয়ে দিচ্ছি। তাহলে মূল থিম হচ্ছে এই টাইপের অঙ্ক, এই টাইপের যে কোনো অঙ্ক করি না কেন, আগে একটা ভাগ সমান কত সেটা বের করতে হয়, তারপরে যে জয়টা ভাগ পাবে তাকে জয়টা দিয়ে দিতে হবে। তেমনি তাহলে এই অঙ্কে আসি। তাহলে এ দিয়েছে 200 টাকা, বি দিয়েছে 300 টাকা, আর সি দিয়েছে 500 টাকা। হ্যাঁ, আর অনুপাতের অঙ্ক করার সময় আরেকটা থিম মাথায় রাখা, যে সেটা হচ্ছে অলওয়েজ অনুপাত দিয়ে অঙ্ক করা। যেমন আমার বয়স 40, আমার ছেলের বয়স 20, তাহলে অনুপাতটা কত হবে? 2:1 না? একই সংখ্যা দ্বারা ভাগ করলাম, এটাকে 20 দ্বারা ভাগ করলাম, 20 দ্বারা চলে 20 কি 20, তখন এটাও যা, এটাও কিন্তু তা। তার মানে কি, আমার ছেলের বয়সের দ্বিগুণ হবে আমার বয়সের অনুপাত বা আমার বয়স। দেখি এটা, তার মানে কি আমি যদি 2টা পাই, একটা আবার 2 আবার 1 আবার 2 আবার 1, তাহলে এটা যদি হয় 20, তাহলে কি 40 হবে কি না? হ্যাঁ, তাহলে এটা মানে এটা। তো আমরা এইটা দিয়ে অঙ্ক না করে অঙ্ক করবো এটা দিয়ে, তাহলে অঙ্ক কাটাকাটিগুলো সহজ হয়ে যাবে। তাহলে তেমনি এইটা 100 দ্বারা ভাগ করি, এটা হবে 2, এটা কত হবে? 3 এবং 5। এই যে এই 200 টাকা দিয়েছে মানে কি 2টা ভাগ পাবে, বি 300 টাকা দিয়েছে মানে কি 3টা ভাগ পাবে, সি 500 টাকা দিয়েছে মানে কি 5টা ভাগ পাবে। তখন আমরা এই মূল সংখ্যা দিয়ে অঙ্ক না করে অনুপাত দিয়ে অঙ্ক করব। তাহলে লাভ হয়েছিল কয় টাকা? 200 টাকা না? 200 টাকায় আমরা কয়টা ভাগ করব?
এ তো না, সি এ পাবে 2টা ভাগ, বি পাবে 3টা ভাগ, সি পাবে 5টা ভাগ। তাহলে টোটাল কয়টা ভাগ করবো? 5 3 আর 10টা ভাগ না? তাহলে একটা ভাগ সমান কত? 20 না? একটা ভাগ সমান 20 না? তাহলে এই একাই কয়টা ভাগ পাবে? 2টা ভাগ। তাহলে 20 দুগুণ 40 টাকা। বি কয়টা ভাগ পাবে? একটা ভাগ সমান 20, 3টা ভাগ, 3 20 60 টাকা। সি কয়টা ভাগ পাবে? 5টা ভাগ না? 500 টাকার জন্য 5টা ভাগ পাবে, 5 20 100 টাকা। তাহলে 200 টাকার মধ্যে এ পাবে 40 টাকা, বি পাবে 60 টাকা, সি পাবে 100 টাকা। তাহলে দেখেন এরা দুইজনে মিলিয়ে দিয়েছিল 500, এই জন্য এরা দুইজনে মিলিয়ে পাইলো 100, আর একাই দিয়েছে 500, একাই পাইলো 100। বোঝা গেছে? এখন কেউ বলতেই পারেন যে ভাই মূল সংখ্যা দিয়ে অঙ্ক করলে কি সমস্যা? কোনো সমস্যা নেই। দেখেন এ দিয়েছে কত? 200 টাকা, বি দিয়েছে 300 টাকা এবং সি দিয়েছে কত? 500 টাকা না? লাভ হয়েছিল কয় টাকা? 200 টাকা লাভ হয়েছিল না? তাহলে এ 500 টাকা দিয়েছে মানে 500টা ভাগ পাবে, 300 টাকা দিয়েছে মানে 300টা ভাগ পাবে, এই 200 টাকা দিয়েছে মানে 200টা ভাগ পাবে। তো টোটাল কয়শোটা ভাগ করবো? 5 3 8 আর 2 10, মানে 1000টা ভাগ করব। 1000টা ভাগ করি, এটা তাহলে 5 2 10, তাহলে একটা ভাগ সমান কত? 1/5। তাহলে এ কয়টা ভাগ পাবে? এ তো 200টা ভাগ পাবে না? 1000টা ভাগ করেছি তো। 1000টা বলতে কি এর 200টা, এর 300টা, এর 500টা মিলে তো 1000টা ভাগ করেছি। 1000টা ভাগের মধ্যে এই পাবে 200টা ভাগ, তাহলে 4 5 20, এ পাবে 40 টাকা। তারপরে বি পাবে একটা ভাগ সমান 1/5, 300টা ভাগ 5 6 30 60 টাকা। আর সি পাবে 500টা ভাগ, 5 কে 5 100 টাকা। তাহলে বোঝা গেছে? কিন্তু এইটা না হয় কাটাকাটি হতে সহজ হইল, কিন্তু অনেক অঙ্কে দেখবেন যে যদি মেইন সংখ্যা দিয়ে অঙ্ক করি, অঙ্ক কাটাকাটি অনেক বড় হয়ে যেতে পারে। এই জন্য অনুপাতের যে কোনো অঙ্কে অলওয়েজ অনুপাত দিয়ে অঙ্ক না করে, মেইন সংখ্যা দিয়ে অঙ্ক না করে ক্ষুদ্রতম সংখ্যা মানে অনুপাতে ভেঙে নিয়ে অঙ্কটা করা, ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে অঙ্ক করা। তার মানে কি এই 40 অনুপাত 20 এটা দিয়ে অঙ্ক করলেও যা হবে, 2 অনুপাত 1 এটা দিয়ে অঙ্ক করলেও তা হবে। তাহলে এটা দিয়ে অঙ্ক করলে আমার সুবিধা হবে, কাটাকাটি বা ক্যালকুলেশন করার সুবিধা হবে। বোঝা গেছে? এখন তাহলে আমরা এই টাইপের অঙ্ক কিছু করব। দেখি প্রথমে একটা অঙ্ক এরকম, যে এরকম 72 কেজি ওজন বিশিষ্ট একটি মিশ্রণ, তাহলে এ এর 17 ভাগ, বি এর 3 ভাগ ও সি এর 4 ভাগ দ্বারা গঠিত। বলছে মিশ্রণে কতটুকু বি আছে, এরকম। তাহলে কি যে 72 কেজি, এই 72 কেজি ওজন বিশিষ্ট একটা মিশ্রণটা কয় কেজি ছিল? 72 কেজির। তো এখানে এ বলছে আমার আছে 17টা ভাগ, বি বলছে আমার আছে 3টা ভাগ, আর সি বলছে আমার আছে 4টা ভাগ। ধরলাম এ বলতে লোহা, বি বলতে বালু, আর সি বলতে সিমেন্ট। এই লোহা, বালু এবং সিমেন্ট মিলে টোটাল আছে 72 কেজি। 72 কেজি একটা মিশ্রণ। তো এখানে এ বলতেছে আমার আছে 72 কেজি, এমনি হয় না। এ বলছে আমার আছে 17টা ভাগ, মানে আমি 17টা ভাগ পাবো। বি বলছে আমার আছে 3টা ভাগ এবং সি বলছে আমার আছে 4টা ভাগ। তাহলে কয়টা ভাগ করতে হবে? 17 3 20 আর 4 24টা ভাগ করবো না? তাহলে 24টা ভাগ করি, 3 24, একটা ভাগ সমান কত? 3 কেজি। তাহলে এর পরিমাণে একাই কয়টা ভাগ পাবে? 3 17 51। তাহলে এ ছিল 51 কেজি, আমি দিলাম না। তাহলে বি এর পরিমাণ কত? বি কয়টা ভাগ পাবে? 3টা ভাগ না? 9 কেজি। তাহলে সি এর পরিমাণ কত? সি কয়টা ভাগ পাবে? 4টা। তাহলে 3 4 12 কেজি। তাহলে এই 72 কেজির মধ্যে এ একাই পাবে 51 কেজি, আর বি 9 কেজি। 51 আর 9 কত হয়? 60। 60 আর 12 72। মিলে গেছে? বোঝা গেছে? তাহলে 72 কেজির মধ্যে এ পাবে 17টা ভাগ, বি পাবে 3টা ভাগ, সি পাবে 4টা ভাগ। তাহলে টোটাল কয়টা ভাগ? 17 3 20 24টা। তাহলে 24টা ভাগ করলাম, তাহলে একটা ভাগ সমান কত? 3 কেজি। তাহলে এর 17টা ভাগ দিয়ে দিব, এর 3টা ভাগ দিয়ে দিব, এর 4টা ভাগ দিয়ে দিব। কিন্তু অঙ্কে কী চেয়েছে? মিশ্রণে কতটুকু বি আছে, তাহলে অ্যান্সার হবে 9 কেজি। এটাও বের করার দরকার নাই, এটাও বের করার দরকার নাই, একেবারে মুখে অঙ্ক হয়ে যাবে। তাহলে টোটাল ভাগ করবো 24টা, 3 24 72, আর বি কর 3টা ভাগ, 3 3 9 কেজি, বি পাবে 9। এইভাবে মুখে অঙ্ক কিন্তু করা যাবে। ওকে, আমি আরেকটা অঙ্ক দেখি। যেমন এরকম একটা অঙ্ক আছে, ধরলাম যে 60 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বাঁশকে
3:7:10 অনুপাতে ভাগ করলে টুকরাগুলোর সাইজ কত, যে টুকরাগুলোর সাইজ কত। এগুলো কিন্তু প্রত্যেকটা কোনো না কোনো সালে এসেছিল। তাহলে টোটাল 60 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি লম্বা বাস আছে, এটাকে 3:7:10 অনুপাতে ভাগ করলে টুকরাগুলোর সাইজ কত হবে। তাহলে এই 60 মিটারের মধ্যে প্রথম টুকরা বলছে আমার কাছে 3টা ভাগ, দ্বিতীয়টা বলছে আমার কাছে 7টা ভাগ, তারপরটা বলছে আমার কাছে 10টা ভাগ, এমনি এমনি 60 মিটার হয় নাই। তাহলে কার পরিমাণ কতটা এটা বের করবো। তাহলে এর 3টা ভাগ আছে মানে কি, এর 3টা ভাগ আছে, এই বলছে আমার 7টা ভাগ আছে, এই বলছে আমার 10টা ভাগ আছে, তাহলে টোটাল কয়টা ভাগ করবো, 7 10 10 20 না, তাহলে 20টা ভাগ করি, তাহলে একটা ভাগ সমান কত, 3 না, 3 মিটার। তাহলে প্রথম টুকরার সাইজ কত হবে, এ তো একাই 3টা ভাগ পাবে, 9 মিটার। তাহলে দ্বিতীয় টুকরার সাইজ কত হবে, 7 3 7 21 মিটার। আর তৃতীয় টুকরার সাইজ কত হবে, 3 10 30 মিটার। তাহলে দেখেন প্রথম টুকরার সাইজ ছিল 9, পরেরটা ছিল 21, 21 আর 9 30 আর 30 60 মিটার হয়েছে। মনে হয় এই টাইপের অঙ্কগুলো তাহলে করে। তাহলে কি হচ্ছে যে মোট পরিমাণ দেয়া থাকবে, সরি এটা দেখি 72 কেজি ছিল, মোট পরিমাণ দেয়া থাকবে আর অনুপাতগুলো দেয়া থাকবে। তাহলে কার পরিমাণ কতটুকু সেটা বের করা যাবে। তাহলে এই টাইপের অঙ্ক করা যাবে তো। তাহলে মোট পরিমাণ দেয়া থাকবে এবং অনুপাত দেয়া থাকবে, তাহলে কার পরিমাণ কতটুকু এটা বের করা যাবে। আর এই টাইপের অঙ্কের মূল জিনিস আগে একটা ভাগ সমান কত সেটা বের করে নেওয়া, তারপরে যে জয়টা ভাগ পাবে তাকে জয়টা দিয়ে দেয়া। ওকে, এবার আমরা একটু অন্য টাইপের অঙ্ক করব। এরকম বলছে যে 16 গ্রাম ওজন বিশিষ্ট একটি গহনায় সোনা ও তামার অনুপাত 3:1 3:1। বলছে কি পরিমাণ সোনা মেশালে গয়নাটিতে সোনা ও তামার অনুপাত হবে, সোনা ও তামার অনুপাত হবে 4:1। দেখেন কি বললো যে 16 গ্রাম ওজন বিশিষ্ট একটি গহনায়, মানে সোনার গহনা, সোনা ও তামার অনুপাত আছে 3:1। তার মানে কি যে 16 গ্রামের একটা সোনার গহনা আছে, তো এখানে সোনা ও তামার অনুপাত আছে 3:1। তার মানে কি 16 গ্রামের মধ্যে সোনা আছে 3টা ভাগ, তো তামা আছে 1টা ভাগ। তাহলে সোনা কতটুকু আছে আর তামা কতটুকু আছে বের করতে পারবো না। তাহলে 16 গ্রামের মধ্যে সোনা বলছে আমার আছে, এমনি এমনি 16 গ্রাম হয় নাই, সোনা বলছে আমার আছে 3টা ভাগ, তামা বলছে আমারও আছে 1টা ভাগ। তাহলে কয়টা ভাগ করবো আমরা, 4টা না, এই যে 3 + 1 সমান 4টা ভাগ করব। তাহলে 1টা ভাগ সমান কত, 4 গ্রাম। তাহলে সোনার পরিমাণ কতটুকু আছে, সোনার পরিমাণ, তাহলে 3টা ভাগ পাবে না সোনা, 3 এ 4 12 গ্রাম। তাহলে তামার পরিমাণ কতটুকু ছিল, তামার পরিমাণ 1, তার মানে কি 4 গ্রাম। তাহলে 16 গ্রামের মধ্যে সোনা ছিল 12 গ্রাম আর তামা ছিল 4 গ্রাম। দেখি এই যে সোনা যদি 12 হয়, তামা যদি 4 হয়, তাহলে অনুপাতটা কত হয়, 3 এ 4 12, 4 দ্বারা ভাগ, 3 এ 4 12, 4 কে 4, তাহলে কি 3:1 হচ্ছে। তাহলে সোনা ছিল 12 গ্রাম, তামা ছিল 4 গ্রাম 16 গ্রামের মধ্যে। ওকে, এটা প্রমাণ, এটা দরকার নাই। এখন বলছে যে কি পরিমাণ সোনা মেশালে গয়নাটিতে সোনা ও তামার অনুপাত হবে 4:1। তাহলে আগে সোনা ছিল 3 ভাগ, তামা ছিল 1 ভাগ। এখন কি পরিমাণ সোনা মেশালে সোনাই হয়ে যাবে 4 ভাগ। আগে কিন্তু সোনা ছিল 1 ভাগ, তাহলে কি পরিমাণ সোনা মেশাবো আর সোনাই হয়ে যাবে 4 ভাগ। এখন আমরা কি জানি কি পরিমাণ সোনা মেশাবো, জানি না। তাহলে ধরি এই যে x গ্রাম, হ্যাঁ 4 গ্রাম তো ওটা মুখোমুখি করা যাবে, ওটা পরে। ধরি x গ্রাম সোনা মেশালে সোনা ও তামার অনুপাত হবে, 4:1। হ্যাঁ, তাহলে ধরি x গ্রাম সোনা মেশালে সোনা ও তামার অনুপাত হবে 4:1। এখন এইখানে একটা কথা বলে রাখি, দেখেন যে এটা খুব মনোযোগ চাই। আমার বয়স 40, আমার ছেলে বয়স যদি 20 হয়, তাহলে অনুপাতটা কত হয়, 2:1 না, কারণ 20 × 2 = 40, 20 × 20, এইটা কিন্তু ঠিক। তার মানে কি, দেখি সঠিক হয় কি না। এটা 40কে 40, 20 × 2 কত হয়, 40, সঠিক হয়েছে না। কিন্তু এটা যদি আমরা এইভাবে লিখে ফেলি, আমার বয়স 40, আমার ছেলের বয়স 20, তাহলে অনুপাতটা কি 1:2 কি হবে,
হ্যাঁ, মানে এটা কি হইলো, এটা কি হইলো, এটা 20 দুগুণ 40, 20 মানে 20 দ্বারা ভাগ করেছি, 20 দুগুণ 40, 20 ওকে 20, এটা ঠিক আছে। তার মানে কি আমার বয়স, আমার ছেলের বয়স, এই যেটা দেখেন প্রথমে আমার বয়স, এটা ধরলাম আমার ছেলের বয়স, তাহলে আমার বয়সের অনুপাত আমার ছেলের বয়সের অনুপাত। তার মানে কি উপরে যদি আমার বয়স, সেখানে অবশ্যই আমার বয়সের অনুপাত, আমার ছেলের বয়স তো আমার ছেলের বয়সের অনুপাত, এটা একটু লক্ষ্য করেন। উপরে আমার বয়স তো আমার বয়সের অনুপাত, নিচে আমার ছেলের বয়স তো ছেলের বয়সের অনুপাত, তখন কিন্তু ঠিক থাকবে। কিন্তু এখানে আমার বয়স কিন্তু এই অনুপাতটা আসলে কার ছিল, আমার ছেলের, এটা হবে কোনোভাবেই কিন্তু তাহলে কি হচ্ছে 40 দুগুণ 80 আর কত 20, এটা কি সমান হয়, কোনোভাবেই না। তার মানে এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে, উপরে আমার বয়স তো আমার বয়সের অনুপাত, নিচে আমার ছেলের বয়স তো আমার ছেলের বয়সের অনুপাত, নতুবা উপরেই লিখতে পারি আমার ছেলের বয়স, তখন এইখানে অবশ্যই আমার ছেলের বয়সের অনুপাত, আর নিচে আমার বয়স তো আমার বয়সের অনুপাত, এটা উল্টাপাল্টা কোনোভাবেই করা যাবে না। তার মানে উপরে আমার বয়স তো আমার বয়সের অনুপাত, আমার ছেলে বয়স তো নিচে আমার ছেলে বয়সের অনুপাত। তেমনি উপরে যদি হয় সোনার পরিমাণ, তো উপরে অবশ্যই হবে সোনার অনুপাত, নিচে তামার পরিমাণ তো তামার অনুপাত, এটা উল্টাপাল্টা করলে এই সর্বনাশটা হয়ে যাবে, এটা কোনোভাবেই করা যাবে না। তাহলে উপরে কি, এটা একবার লিখবো পরে আমি লিখবো না, তাহলে উপরে কি ধরি যে সোনার পরিমাণ, আর নিচে কি হবে, সরি হ্যাঁ তামার পরিমাণ। তাহলে উপরে লিখছি সোনা, তাহলে এখানে অবশ্যই সোনা, তাহলে সোনার অনুপাত, আর এখানে কি তামার অনুপাত। এটা কিন্তু উপরে সোনা তো এখানেও সোনা, নিচে তামা তো তামা, এটা উল্টাপাল্টা করা যাবে না। এই যে এখানে পারলে আরেকবার দেখে নেবেন। তাহলে কি বললাম, হ্যাঁ যে আরেকবার বলি আমি, 16 গ্রাম ওজনের একটি গহনায় সোনা ও তামার অনুপাত ছিল 3:1। তার মানে কি 16 গ্রামের মধ্যে সোনা বলছে আমার হচ্ছে 3টা ভাগ, তামা বলছে আমার হচ্ছে 1টা ভাগ, তাহলে 4টা ভাগ করছি, তাহলে সোনার পরিমাণ কত বেরিয়েছে 12 গ্রাম, তামার পরিমাণ কত হচ্ছে 4 গ্রাম বের হয়েছে। তাহলে এখন বলছে কি পরিমাণ সোনা মেশালে সোনা ও তামার অনুপাত হবে 4:1। তাহলে আমরা কি জানি কি পরিমাণ সোনা মেশাতে হবে, যেহেতু জানি না তাহলে ধরি x গ্রাম সোনা মেশালে সোনা ও তামার অনুপাত হবে 4:1। আচ্ছা এখন বলেন তো সোনা ছিল 12 গ্রাম, আরও 2 গ্রাম যদি সোনা মেশাই তাহলে সোনা কি 14 গ্রাম হবে নাকি 24 গ্রাম হবে? সোনা ছিল আমার সাপোজ 12 গ্রাম আমার সোনা আছে, আরও 2 গ্রাম যদি সোনা মেশাই তাহলে সোনা কি 14 গ্রাম হবে নাকি 24 গ্রাম হবে? যোগ হবে নাকি গুণ হবে? অবশ্যই যোগ হবে, কারণ আমার 5 কেজি চাল আছে, আরও 2 কেজি চাল যদি মেশাই, চাল কয় কেজি হবে 7 কেজি, কোনোভাবেই 5 দুগুণ 10 কেজি হবে না। তাহলে যেটা মেশাবো সেটা যোগ হবে, কোনোভাবেই গুণ করা যাবে না, যদি অনুপাতের সাথে গুণের সম্পর্ক বা ভাগের সম্পর্ক, তাহলে যেটা মেশাবো সেটা যোগ করতে হবে। তাহলে ধরি x গ্রাম সোনা মেশালে সোনাও তামার অনুপাত হবে 4:1। তাহলে সোনার পরিমাণ কত ছিল 12 গ্রাম, আর তামার পরিমাণ কত ছিল 4 গ্রাম। এই x গ্রাম যেটার সাথে মেশাবো সেটার সাথে যোগ করতে হবে। তাহলে x গ্রাম সোনা মেশার ফলেই সোনা কত হয়েছে, সোনার অনুপাত 4 আর তামার অনুপাত কত 1। এখন x এর মান বের করলে অঙ্ক হয়ে যাবে। এটা বোঝা গেছে যে এটা তো পাইলাম আমরা, এখান থেকে তো বোঝা গেছেই। তাহলে ধরি x গ্রাম সোনা মেশালেই সোনা ও তামার অনুপাত হবে 4:1। তাহলে আমরা কি জানি সোনার পরিমাণ, তামার পরিমাণ, সোনার অনুপাত, তামার অনুপাত। তাহলে সোনার পরিমাণ ছিল 12, আর ধরি x গ্রাম সোনা মেশার ফলেই এটা যোগ করছি, সোনার পরিমাণ ছিল 12, তামার পরিমাণ 4, আর x গ্রাম সোনা মেশার ফলে সোনার অনুপাতটা হয়ে গেছে 4 আর তামার হয়ে গেছে 1। তাহলে কত হচ্ছে এটা 12, এটা কত হচ্ছে x, আর 4 4 16। তাহলে x সমান কত 16, এই 12 পাশে গেলে -12, তাহলে অতএব x সমান কত হচ্ছে 12 থেকে 16 বাদ দিলে হচ্ছে 4। তার মানে কি x গ্রাম সোনা মেশাতে হবে, মানে কি অ্যান্সার হবে তাহলে 4 গ্রাম সোনা মেশালেই হয়ে যাবে, তাহলে অ্যান্সার হবে 4। আবার কেউ চাইলে মুখে মুখে অঙ্ক করতে পারেন যে সোনা তো ছিল 12, তামা ছিল কত 4, তখন অনুপাতটা কত হয় 3:1 না? তাহলে এখন তামা তো ঠিক ছিল, তামা তো 4 ছিল, তার মানে 4 ওকে 4, 4 4 কত হয় 16। তাহলে 4:1 হতে গেলে এটা তো 4 আছেই, তাহলে এটা কত হতে হবে 4 ওকে 4, তাহলে 4 4 16 হবে কিনা বোঝা যাচ্ছে? তার মানে কি 12 ছিল, তার আরও কতটুকু মেশাতে হবে, আরও 4 গ্রাম মেশাতে হবে। এইভাবে মুখে মুখে কিন্তু অঙ্ক করা যায়, এটা আরও অন্যভাবে আগে মুখে মুখে অঙ্ক করার দরকার নাই, আগে জিনিসটা হচ্ছে বোঝা, তারপর বুঝে গেলে পরে মুখে মুখে করা। তাহলে আরেকটা অঙ্ক করাই, এরকম একটা অঙ্ক আছে। তাহলে যে এটা 42 গ্রাম ওজনের একটি গহনায় সোনা ও তামার অনুপাত 4:3। তাহলে বলছি কি পরিমাণ সোনা মেশালে, যোগ করে দিচ্ছি, মানে সোনা মেশালে সোনা ও তামার অনুপাত হবে 5:3। তাহলে কি আছে 42 গ্রামের মধ্যে 42 গ্রাম একটা সোনার গহনা আছে, এর মধ্যে সোনা বলছে আমার আছে 3টা ভাগ, তামা বলছে আমার আছে সোনা বলছে আমার আছে 4টা ভাগ, তামা বলছে আমার আছে 3টা ভাগ। তাহলে কয়টা ভাগ করব 7টা না? তাহলে 6 7 42, তাহলে একটা ভাগ সমান হবে 6। তাহলে সোনার পরিমাণ কতটুকু হবে
সোনার পরিমাণ 4 6 24 গ্রাম, তাহলে তামার পরিমাণ কতটুকু হবে? 6 গুণ 3 6 18 গ্রাম। তাহলে এই 42 গ্রামের মধ্যে সোনা ছিল 24 গ্রাম, তামা ছিল 18 গ্রাম। এখন বলছে যে কি পরিমাণ সোনা মেশালে সোনা ও তামার অনুপাত হবে 5:3। তাহলে আমরা তো জানি যে আমরা কি জানি কতটুকু সোনা মেশাতে হবে। তাহলে ধরি এই x গ্রাম সোনা মেশালে সোনা ও তামার অনুপাত হবে 5:3। তাহলে আমরা কি জানি সোনার পরিমাণ, সোনা ছিল 24, নিচে কি তামার পরিমাণ। তাহলে কি সোনা মেশাচ্ছি না, তার যেটার সাথে মেশাবো সেটার সাথে প্লাস করে দিব। এই x গ্রাম সোনা মেশার ফলেই সোনাটা কত হয়ে যাচ্ছে 5, আর তামা তো নিচে, তামা কত হচ্ছে 3। তাহলে x এর মান বের করলেই তো অঙ্ক হয়ে গেল। তাহলে 3 24 72, 3x 5 18 90। তাহলে 3x সমান 90 মাইনাস 72, 3x সমান কত হয় 18। তাহলে অতএব x সমান 6। তাহলে 6 গ্রাম সোনা মেশালেই সোনা ও তামার অনুপাত হবে 5:3। বোঝা যাচ্ছে? তাহলে এইভাবে অঙ্কগুলো করে কিন্তু শেষে ওই অঙ্ক যেন মুখোমুখি হয় সেই জিনিসটা সেটা চেষ্টা করা। যেমন এটা একটু দেখাই দিই আমি আরেকবার। সোনা ছিল 12 আর তামা ছিল 4, তখন অনুপাতটা কত হয়? 4 কে 4, তাহলে 3 4 12, মানে 3:1। তাহলে সোনা তো 4 ছিলই, তাহলে 4 কে 4, 4 4 তাহলে কত হবে 16, তাহলে এটা হয়ে যাবে 4। না এইভাবে আর কি করা, যে যদি 12 হয় তাহলে 3 4 12, তাহলে 4 4 16, তাহলে অবশ্যই 4 গ্রাম মেশালে সেটা 16, 12 ছিল 16 থেকে 4 গ্রাম মেশাতে হবে। তাহলে এই টাইপের যে কোনো অঙ্ক আসুক এভাবে হচ্ছে করা যাবে। এখন অন্য টাইপের অঙ্কগুলোতে যাই। যেমন অঙ্ক আছে এরকম, একটি মিশ্রণে লোহা ও তামার অনুপাত 5:2। বলছে উক্ত মিশ্রণে লোহার পরিমাণ 25 গ্রাম হলে তামার পরিমাণ কত? তাহলে দেখেন কি বলছে, একটি মিশ্রণে এই লোহা ও তামার অনুপাত 5:2। হ্যাঁ, উক্ত মিশ্রণে লোহার পরিমাণ 25 গ্রাম হলে তামার পরিমাণ কত? আবার আচ্ছা এটাই করি। তো আমরা কি জানি, উপরে যে লোহার পরিমাণ, নিচে কি তামার পরিমাণ, তাহলে উপরে কি হবে? যেহেতু লোহা, এটা কি হবে? লোহার অনুপাত, নিচে কি হবে? তামার অনুপাত, তাই তো? তাহলে একটি মিশ্রণে লোহা ও তামার অনুপাত 5:2। উক্ত মিশ্রণে লোহার পরিমাণ 25, তাহলে লোহার পরিমাণ যদি 25 হয়, তামার পরিমাণ তো বের করতে বলছে। ধরি তামার পরিমাণ x, তাহলে লোহার অনুপাত কত ছিল? 5, আর তামার অনুপাত 2। তাহলে x এর মান বের করলে তো হয়ে গেল। তাহলে 25 দ্বিগুণ 50, এটা 5x, তাহলে x সমান কত? 50/5। তাহলে অতএব x সমান কত হচ্ছে? 10। এটাই হবে অ্যান্সার। কিন্তু এইভাবে অঙ্ক করলে একটু তো সময় লাগার কথা। এখন দেখেন, এটা বলি, আমার বয়স 40, আমার ছেলের বয়স যদি হয় 20, তাহলে অনুপাতটা কত হয়? 2:1 না? তো অঙ্কে এরকম আসছে যে আমি এবং আমার ছেলের বয়সের অনুপাত 2:1। কারণ আমার বয়স 40 হলে, আমার বয়স যদি 40 হয়, আমার ছেলের বয়স কত? আমার ছেলের বয়স কত এটা চাইছে। তাহলে আমার বয়স 40 কেমনি হয়েছে? আমরা জানি অনুপাতকে একই সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে মানে কোনো পার্থক্য হয় না। আমার বয়স 40 কেমনি হয়েছে? তাহলে 2 এর সাথে অবশ্যই 20 গুণ হয়েছে, 20 দুগুণ 40। তাহলে এটার সাথে যদি এই 2 এর সাথে অবশ্যই 20 গুণ হয়েছে, তাহলে এটার সাথে 20 গুণ হলে 1 এর সাথে 20 গুণ হবে না? তাহলে এটা যদি হয় 40, তাহলে এটা 20, এটা কত হবে? 20 না? তার মানে কি, আমার বয়স যদি 40 হয়, তাহলে আমার ছেলের বয়স অবশ্যই হবে 20। বোঝা যাচ্ছে? তার মানে এটা না করে আমরা একেবারেই করব, আমি এবং আমার ছেলের বয়সের অনুপাত 2:1। কারণ আমার বয়স 40 হয়, তাহলে আমার ছেলের বয়স কত? তাহলে আমার বয়স 40 কেমনি হয়েছে? তাহলে 20 দ্বিগুণ, অবশ্যই এটার সাথে 20 গুণ হয়েছে, এটার সাথে 20 গুণ, এটার সাথে 20 গুণ হবে, তাহলে 20 ওকে 20। তেমনি লোহা ও তামার অনুপাত 5:2। লোহার পরিমাণ 25, তাহলে 5-এর সাথে কত গুণগুলো 25 হয়? তাহলে 5, এটার সাথে যদি 5 গুণ হয়, তাহলে এটার সাথে 5 গুণ হবে, তাহলে এটা যদি হয় 5 5 25, এটা কত হবে? 5 দ্বিগুণ 10। এটাই হবে অ্যান্সার। মানে মুখে মুখে অঙ্ক হয়ে যাবে। বা একবার আমি দেখাই দিই, 5:2, তাহলে এটা যদি হয় 25, তার মানে কি এটার সাথে অবশ্যই 5 গুণ হয়েছে, তাহলে এটার সাথে 5 গুণ হবে, এটা যদি হয় 25, তাহলে এটা কত হবে? 5 দ্বিগুণ 10। তাহলে এটাই হবে অ্যান্সার। অ্যান্সার হবে 10। তাহলে আমার পরিমাণ হবে 10।
তাহলে তেমনি তাহলে এইভাবে করার দরকার নেই। তেমনি আরেকটা অঙ্ক, দুটি রাশির অনুপাত ধরলাম 5:8। এখন পূর্ব রাশি 20 হলে পররাশি বা উত্তর রাশি কত, তাহলে পূর্ব রাশি হচ্ছে, আমরা পূর্ব রাশি মানে প্রথমেরটা, আর পররাশি বা উত্তর রাশি বলতে পরেরটা। আমরা বলি না যে ওই যে পূর্বসূরিদের ঋণ শোধ করতে হবে, পূর্বসূরি মানে কি আমাদের বাপদাদারা, আর উত্তরসূরিদের জন্য কিছু রেখে যেতে হবে। উত্তরসূরি বলতে আমাদের নেক্সট প্রজন্ম। তাহলে দুটি রাশির অনুপাত 5:8। আর পূর্ব রাশি যদি 20 হয় তাহলে পররাশিটা কত, তাহলে 20 কেমনি হয়েছে পূর্ব রাশি, তাহলে 5-এর সাথে কত গুণ করলে 20 হয়, 4 না, তাহলে এটার সাথে এটা যদি হয় 4-5-এ 20, তাহলে এটার সাথে কত গুণ হবে, এটার সাথেও 4 গুণ হবে, তাহলে 4 × 8 = 32, তাহলে পররাশিটা হবে 32। এইভাবে করলেই হয়ে যাবে। বা দেখেন আরেকবার বলি, 5:8 এসে না দুটো রাশির অনুপাত, তাহলে পূর্ব রাশি 20, তাহলে 20 কেমন, তাহলে এটার সাথে অবশ্যই 4 গুণ হয়েছে, তাহলে এই 8-এর সাথে অবশ্যই 4 গুণ হবে, 4-5 এটা যদি হয় 20, তাহলে 4 কত হয়, এটা হবে 32। এভাবেই এই টাইপের অঙ্কগুলো সব করা যাবে। ওকে, দুইভাবেই করা যাবে, এভাবেও করা যাবে, এভাবেও করা যাবে। এবার একটা অঙ্ক এরকম আসছে যে, আচ্ছা দিলাম ক, খ ও গ এর বেতনের অনুপাত 7:5:3। বলছে খ গ অপেক্ষা 222 টাকা বেশি পেলে কয়ের বেতন কত, আচ্ছা দেখেন, তাহলে অনুপাতকে একই সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে মানের তো কোনো পার্থক্য হয় না। তাহলে ক, খ, গ এর বেতনের অনুপাত দিচ্ছে না, তাহলে ধরি ক, খ ও গ এর বেতন সমান 7x, 5x ও 3x। কারণ কি এই x দ্বারা গুণ করলাম, যেমন ক এর বেতন যদি হয় 7x, খ এর বেতন যদি হয় 5x এবং গ এর বেতন যদি হয় 3x, তাহলে সবগুলো যদি x দ্বারা ভাগ করি তাহলে অনুপাতটা কি 7:5:3 হবে কিনা। তাহলে ক, খ ও গ এর বেতনের অনুপাত যদি 7:5:3 হয়, তাহলে ক, খ ও গ এর বেতন কি 7x, 5x ও 3x আমরা ধরতে পারি কিনা, কারণ অনুপাতকে একই সংখ্যা দ্বারা গুণ করলে মানের কোনো পার্থক্য হয় না। এতদূর বোঝা গেছে তো, অনুপাত দিয়ে আসছে, আমরা বেতনগুলো ধরলাম। এখন যদি x এর মান আমরা পেয়ে যাই তাহলে কয়ের বেতন পাবো না, x এর মান পাইলে তো কয়ের বেতন পাবো। আচ্ছা এই অঙ্ক বাদ। এখন দেখি, ধরলাম আমার বেতন 5 টাকা আর আমার ভাইয়ের বেতন 3 টাকা। আচ্ছা বেতন কে বেশি পায়, আমি বেশি পাই না? আমি কয় টাকা বেতন বেশি পাই, 2 টাকা না? এই 2 আমি কেমনে পাইলাম, তাহলে আমার বেতন থেকে আমার ভাইয়ের বেতন বাদ দিলে আরও 2 টাকা থাকে, এটা বোঝা গেছে তো। তার মানে কি আমার বেতন 5 টাকা, আমার ভাইয়ের বেতন হচ্ছে 3 টাকা, তাহলে আমি 2 টাকা বেতন বেশি পাই না? তাহলে এই 2 টাকা বেশি পাই মানে তাহলে আমার বেতন থেকে আমার ভাইয়ের বেতন বাদ দিলে তো আরও 2 টাকা থাকবে। তেমনি এখানে বলে দিচ্ছে যে খ গ অপেক্ষা 222 টাকা বেশি পায়, খ গয়ের চেয়ে 222 টাকা বেশি পায়। তার মানে কি, তাহলে ক্ষয়ের বেতন থেকে গয়ের বেতন বাদ দিলে আরও 222 টাকা থাকবে। তাহলে অতএব ক্ষয়ের বেতন কত ছিল, 5x, আর গয়ের বেতন কত 3x না? এই ক্ষয়ের বেতন থেকে গয়ের বেতন বাদ দিলে 222 টাকা থাকবে কিনা, কারণ বলে দিয়েছে যে খ গ অপেক্ষা 222 টাকা বেশি পায়, তাহলে ক্ষয়ের বেতন থেকে গয়ের বেতন বাদ দিলে আমরা 222 টাকা পাবো। যেমন এই যে আমি আমার ভাইয়ের চেয়ে 2 টাকা বেশি পাই, তারপর কি আমার বেতন থেকে আমার ভাইয়ের বেতন বাদ দিলে 2 টাকা থাকবে। এবার এটা প্রশ্ন মতো লিখতে পারেন, শর্ত মতো লিখতে পারেন, অতীত দিয়ে লিখতে পারেন। এবার 5 থেকে 3 বাদ দিলে কত হয়, 2x সমান কত 2 না, তাহলে x সমান কত হবে 2/2, তাহলে অতএব x সমান কত 1 না? তাহলে x এর মান পেয়ে গেছি, তাহলে এবার কয়ের বেতন পাবো, তাহলে অতএব তাহলে কয়ের বেতন সমান কত হবে 7x না, 7 × x এর মান 1, তারপরে 7, এটাই হচ্ছে অ্যান্সার। আর করার দরকার নেই। এখন যদি বলে যে ক্ষয়ের বেতন কত, তাহলে অতএব ক্ষয়ের বেতন সমান কত 5x না, 5 × 1, তার মানে কি 5, এটা চাইলে এটা অ্যান্সার। আর যদি বলে গয়ের বেতন কত, তাহলে গয়ের বেতন সমান কত 3x না, তাহলে 3 × 1, তার মানে কি 3, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে যেটা চাবে সেটা বের করে দেখাইলে হয়ে যাবে। এই টাইপের অনেকগুলো অঙ্ক আছে, আমি আর দেখাচ্ছি না। আর একটা অঙ্ক করাই এরকমই, যেমন এরকম বলছে যে একটি পাত্রে দুধ ও পানির অনুপাত আছে 5:2।
বলছে যদি পানি অপেক্ষা দুধের পরিমাণ 4 লিটার বেশি হয়, কে বেশি, প্লাস মানে বেশি, প্লাস কি আছে, দুধ বেশি আছে, কয় লিটার, 4 লিটার, তাহলে পানির পরিমাণ কত? বলছে পানির পরিমাণ কত। কে অঙ্কটা বলি যে একটি পাত্রে দুধ ও পানির অনুপাত 5:2। যদি পানি অপেক্ষা দুধের পরিমাণ 4 লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত? তাহলে যেহেতু অনুপাত দেওয়া আছে তাহলে ধরি দুধ ও পানির অনুপাত, সরি, যেহেতু একটি পাত্রে দুধ ও পানির অনুপাত যেহেতু দেওয়া আছে তাহলে ধরি দুধ ও পানির পরিমাণ 5x ও 2x। কি ধরলাম, যে দুধ ও পানির পরিমাণ, এটা ধরি দুধ ও পানির পরিমাণ 5x ও 2x, আর x এর মান পাইলে তো আমরা পানির পরিমাণ পেয়ে যাব, তাই না? আচ্ছা, অঙ্কবাদ এইখানে দেখি বোঝা যায় কিনা। একটা পাত্রে দুধ আছে 5 লিটার আর পানি আছে 2 লিটার, পাত্রে 2 ধরি আর 3 ধরি, যাই ধরি। আচ্ছা, দুধ আছে 5 লিটার, পানি আছে 2 লিটার, কে বেশি আছে? দুধ কয় লিটার বেশি আছে? এই 3 আমরা কেমনে পাই? তাহলে এই দুধের পরিমাণ থেকে পানির পরিমাণ বাদ দিলে 3 থাকে কি না? তেমনি এখানে বলছে পানি অপেক্ষা দুধের পরিমাণ 4 লিটার বেশি আছে, তা দুধের পরিমাণ 4 লিটার বেশি মানে কি? তাহলে দুধের পরিমাণ থেকে পানির পরিমাণ বাদ দিলে 4 থাকবে কি না? তাহলে অতএব দুধের পরিমাণ তো ছিল 5x আর পানির পরিমাণ তো 2x, সমান কত? আচ্ছা, এটা অঙ্ক ছিল 6 লিটার আর কি। হ্যাঁ, তা বলছে যদি পানি অপেক্ষা দুধের পরিমাণ 6 লিটার বেশি হয়, তাহলে যদি পানি অপেক্ষা দুধের পরিমাণ 6 লিটার বেশি হয়, তার মানে কি দুধ যেহেতু 6 লিটার বেশি আছে তাহলে দুধের পরিমাণ থেকে পানির পরিমাণ বাদ দিলে আরও 6 থাকবে কি না? প্রশ্ন মতো লিখতে পারি, শর্ত মতো লিখতে পারি। তাহলে এবার 3 থেকে 2 বাদলে 5 থেকে 2 বাদলে কত হয়? তাহলে 3x সমান 6, তাহলে অতএব x সমান কত হবে? 2। তাহলে x এর মান পেয়ে গেছি না? তাহলে অতএব চাইছি পানির পরিমাণ না, তাহলে অতএব পানির পরিমাণ কত? 2x না? তাহলে x এর মান কত? 2, তার মানে কি 4 লিটার। যদি বলতো যে দুধের পরিমাণ কত, তাহলে দুধের পরিমাণ সমান 5x, তাহলে 5 × 2 5 2 10 লিটার। তাহলে দেখেন আসলে পানির পরিমাণ বের হলো 4 লিটার আর দুধের পরিমাণ 6 লিটার, তাহলে দুধ কয় লিটার বেশি ছিল? 6 লিটার ছিল না? বোঝা গেছে? তাহলে এই টাইপের অঙ্কগুলো এইভাবে করা যাবে। ওকে, এবার আমরা সমানুপাতের অঙ্ক গিয়ে তারপরে বয়সের অঙ্কগুলো করব। এখন সমানুপাতটা আসলে কি জিনিস? সমানুপাত হচ্ছে সমান অনুপাত। যেমন দেখি যে আমার বয়স 40, আমার ছেলের বয়স 20, তাহলে এটার অনুপাত আমরা এটা সমান কি লিখতে পারি? 2:1 না? তাহলে আমার বয়স 40, আমার ছেলের বয়স 20, এটা অনুপাতটা 2:1 হয়। এটাকে যদি আমরা এইভাবে লিখি, আমার বয়স 40, আমার ছেলের বয়স 20, তাহলে অনুপাত কি 2:1 না? এই যে এটা এইভাবে না লিখে যদি আমরা এইভাবে লিখি, দেখি বলা হচ্ছে সমানুপাত। তাহলে সমানুপাতে 4টা রাশি থাকবে, প্রথম আর শেষ রাশি গুণফল যত হবে মাঝখানে রাশিদের গুণফল ততই হবে, তাহলে সেটাকে সমানুপাত বলা যাবে। তাহলে কয়টা কন্ডিশন? 2টা। 1 নম্বর কন্ডিশন 4টা রাশি লাগবে, আর 2 নম্বর হচ্ছে প্রথম আর শেষ রাশি গুণফল যত হবে মাঝখানে রাশিদের গুণফলও ততই হতে হবে, তাহলে সেটাকে সমানুপাত বলা যাবে। তাহলে এবার দেখি 9 6 3 2, এটা একটা সমানুপাত। 4টা রাশি আছে, তাহলে প্রথম আর শেষ রাশি গুণফল কত? 9 2 18, 3 6 কত? তাহলে প্রথম আর শেষ রাশি গুণফল যত মাঝখানে রাশি দুটো গুণফল তত না? এটা অবশ্যই এটা সমানুপাত। আবার ধরলাম 12 5 7 2, এটা কি একটা সমানুপাত? কেন সমানুপাত? যদিও 4টা রাশি আছে, প্রথম আর শেষ রাশি গুণফল কত? 12 2 24, আর মাঝখানে রাশি দুটো গুণফল কত? 5 6 30, সরি 5 7 35, সমান্তর হয় নাই। সমানুপাত হতে গেলে 4টা রাশি লাগবে, আর প্রথম আর শেষ রাশি গুণফল যত হবে মাঝখানে রাশিদের গুণফলও কিন্তু ততই হইতে হবে, কিন্তু এটা তো আর সেটা হয়নি, এটা সমানুপাত হবে না। ওকে, এবার দেখি 2 4 4 8, এটা কি একটা সমানুপাত? 4টা রাশি আছে, তাহলে 8 2 16 4 4 16, হ্যাঁ, প্রথম আর শেষ রাশি গুণফল যত মাঝখানে রাশিদের গুণফল তত, এটা সমানুপাত। আবার 2 6 6, আচ্ছা এটা কি একটা সমানুপাত? 18 2 36 6, হ্যাঁ, 4টা রাশি আছে, প্রথম আর শেষ রাশি গুণফল যত মাঝখানে রাশিদের গুণফল তত। আবার 3 6 6 12, এটা কি একটা সমানুপাত?
3 × 36, 6 × 6 36, হ্যাঁ প্রথম রাশির রাশি গুণফল যত, মাঝখানে রাশি দুটি গুণফল তত। তাহলে সমানুপাত হতে গেলে 4টা রাশি লাগবে, প্রথম রাশির রাশি গুণফল যত হবে, মাঝখানে রাশি দুটির গুণফলও ততই হতে হবে। তাহলে সেটাকে আমরা সমানুপাত বলতে পারবো। এখন একটা জিনিস আমরা খেয়াল করি যে এই পাশেরগুলো, এই পাশে যেগুলো শুরুতে আমরা দেখেছি, এই মাঝখানে দুইটা রাশি একই হচ্ছে না, মাঝখানে দুইটা রাশি একই হচ্ছে না। তাহলে সমানুপাতের মাঝখানের রাশি দুইটা যদি একই হয়, তাহলে আমরা যদি একটা রাশি তুলে দিই, দেখি কি ঘটনা ঘটে। 2, 4, 8, 2, 6, 18, আবার 3, 6, 12, মাঝখানে একটা রাশি আমরা তুলে দিচ্ছি। তাহলে কি একটা দেখেন কি ঘটছে, দেখেন 2 × 2 = 4, 4 × 2 = 8 না, মানে একই সংখ্যা গুণ আকারে কিন্তু বাড়বে। আবার এটা কি 3 × 2 = 6, 3 গুণ আকারে এটা হচ্ছে, আবার এটা হচ্ছে 3 × 3 = 6, 18, আবার এটা কি 3 × 2 = 6, 2 গুণ হয়েছে 6 × 2 =, মানে সমানুপাতের মাঝখানে রাশি দুটো যদি একই হয় আর একটা রাশি যদি আমরা তুলে দিই, তাহলে সেটা একটা ক্রম মেনটেন করে। ক্রম বলতে একই সংখ্যা গুণ আকারে বৃদ্ধি পায়, এই ক্রমটা মেনটেন করবে। আর একই সংখ্যা গুণ আকারে বৃদ্ধি পায়, একটা ক্রম মেনটেন করে বলেই এইটাকে আমরা ক্রমিক সমানুপাত বলি, এটাকে আমরা ক্রমিক সমানুপাত বলি। তাহলে সমানুপাতের মাঝখানের রাশি দুইটা যদি একই হয় আর ওই রাশি দুইটার একটা যদি আমরা তুলে দিই, তাহলে সেটা একটা ক্রম মেনটেন করে, আর ক্রম মেনটেন করে বলেই এটাকে ক্রমিক সমানুপাত বলা হয়। তাহলে ক্রমিক সমানুপাতে কয়টা রাশি থাকবে? 3টা রাশি থাকবে। তখন নিয়মটা কি হবে? তখন দ্বিতীয় রাশির বর্গ সমান প্রথম রাশি গুণ তৃতীয় রাশি হবে। তাহলে দ্বিতীয় রাশির বর্গ মানে কি? তাহলে 4 4 কত হয়? 16, আর প্রথম আর তৃতীয় কি 8 × 2 = 16। তার মানে ওই জিনিসটাই হচ্ছে না। তাহলে আবার এটাও, বা অনেকে এইভাবে বলে b² = AC। তাহলে a b c, b বলতে 6 6 36 আর ac 18 × 2 = 36। তার মানে আগে জিনিসটাই হলো কিনা। তাহলে সমানুপাতের মাঝখানের রাশি যদি একই হয়, তাহলে একটা রাশি যদি আমরা তুলে দিই, তাহলে সেটা একটা ক্রম মেনটেন করে, মানে একই সংখ্যা গুণ আকারে বৃদ্ধি পায়। আর ক্রম মেনটেন করে বলে এটাকে ক্রমিক সমানুপাত বলা হয়। এই জন্য ক্রমিক সমানুপাতে 3টা রাশি থাকে, তখন দ্বিতীয় রাশির বর্গ সমান প্রথম রাশি গুণ তৃতীয় রাশি হয়। ওকে, আর এই সমানুপাতের প্রত্যেকটা রাশিকে একটা সমানুপাতি বা সমানুপাতিক বলা হয়। তাহলে এটা একটা সমানুপাতি বা সমানুপাতি, এটা একটা সমানুপাতি বা সমানুপাতিক। এবার আমরা কয়েকটা অঙ্ক দেখব, যেমন এরকম একটা অঙ্ক, এই অঙ্কগুলো প্রায় পরীক্ষায় আসে। দিচ্ছে 3, 9, 4, এর চতুর্থ সমানুপাতিক কত? এর চতুর্থ সমানুপাতিক কত? তাহলে দেখেন সমানুপাতে কি, মাঝখানে রাশি দুটোর গুণফল যত হবে, প্রথম আর সেই রাশি গুণফল তত হবে না? এটা তো প্রথম, দ্বিতীয়, চতুর্থটা তো চেয়েছে। তাহলে 4 লং 36, তাহলে 3-এর সাথে কত গুণ করলে 36 হয়? 12। তাহলে অ্যান্সার 12 হবে কি না? অ্যান্সার 12। এভাবে মুখোমুখি করা যাবে। আবার যদি অঙ্ক অনেক বড় আসে, বড় সংখ্যা, তখন আমরা কীভাবে করব? এই যে প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি ধরি, চতুর্থ রাশি x, তাহলে কত হচ্ছে এটা? 3x, 4 লং 36, তাহলে x সমান কত? 36/3, তাহলে অতএব x সমান কত? 3 12 36। এইভাবেও করা যাবে। ওকে, তাহলে এবার এরকম অঙ্ক আসবে। 2 এখানে দিছে হোয়াট, এখানে দিছে হোয়াট, এখানে দিছে 18। তাহলে এটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ না? তাহলে এই দুটো রাশি মাঝখানে রাশি না? আমরা তো জানি মাঝখানে রাশি দুটো যদি একই হয়, তাহলে দুইটা একই, যদি মাঝখানে রাশি দুইটাই একই হয় আর একটা যদি আমরা তুলে দিই, তাহলে এটা ক্রম মেনটেন করে আমরা একই সঙ্গে গুণ আকারে বৃদ্ধি পায়। তাহলে আমরা ওইভাবে করতে পারি। তাহলে কি 2 2 × 2 = 4, 4 × 2 = 8, মানে একই, এটা মিললো না, 18 মিলবে, তাহলে এটা হবে না, আরও বাড়াইতে হবে। তাহলে 2, 3 গুণ করি, 3 × 2 = 6, 3 × 2 = 6, 3 6 18 মিলে গেছে। তাহলে মাঝখানে কি বসবে? মাঝখানে অবশ্যই, তার মানে কি সমানুপাতটা কি ছিল? 2 6 6 এবং 18 এটা ছিল। 18 × 36, 6 6 36। এই যে এইটা টার্গেট করে অঙ্ক করলে কিন্তু অঙ্কটা ইজি হয়ে যাবে। তার মানে অবশ্যই মাঝখানে 6 বসবে। দেখে যদি বিশ্বাস নয় দেখেন, 2x, তাহলে হোয়াটসঅ্যাপ x বসবে, তাহলে 18 × 2 = 36, x² তাহলে 6-এর উপরে স্কোয়ার, x-এর উপরে স্কোয়ার, তাহলে পাওয়ার পর ভিনিশ 6 = x, বা অতএব x সমান কি হচ্ছে? 6। তার মানে ধরি যে মাঝখানে x বসবে, তাহলে x এর মান কি? 6, তার মানে মাঝখানে 6 বসবে। বোঝা গেছে? এইভাবে করা যাবে। আবার আরেকটা দেখি, যে 7 এখানে দিচ্ছে হোয়াট, এখানে দিচ্ছে হোয়াট, এখানে 3 4 3। তো আমরা কী করবো? দেখেন এটা কিন্তু এইটা গুণ করে আবার বর্গ করা অনেক জটিল হয়ে যাবে। তখন আমরা দেখি এটার মতো করে করি 7, তাহলে 6, এমন সংখ্যা গুণ মনে মনে করতে হবে যেটা মিলে। দেখি 6 6 7 42, 6 গুণ, তাহলে 42 সাথে আবার 6 গুণ করি, তাহলে 6 × 12 2, 4 6 24, আর একে 25, তাহলে কত হয়? 252 না,
আরও বাড়াতে হবে, তাহলে 6 7 গুণ করে 7 সাথে 49, তাহলে এর সাথে 7 গুণ, এটার সাথে 7 গুণ এটা হবে, তাহলে 49-এর সাথে যদি আমরা 7 গুণ করি, 7 লং 63, 3 হাতে 6, 4 সাথে 28 আর 6, 28, 29, 30, 34, তাহলে 3 4 3, এই যে 7 লং 63, 3 হাতে 6, 4 সাথে 28 আর 6, 28, 29, 30, 34, 3 4 3, এই মিলে গেছে না? প্রথমে 7 শেষে দিই 3 4, তাহলে কি হয় মাঝখানে 49 বসবে, তাহলে অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে 49। এটা একটু জাস্ট মনে মনে গুণ করলেই কিন্তু ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। যেমন এটা কি করছি, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, না মেলে নাই, তাহলে 3 দুগুণ 6, 3 6 18, তার মানে কি মাঝখানে অবশ্যই এখানে 6 বসবে। এই যে ক্রমিক সমানুপাত যেটা করছি সেইভাবে, এইভাবে করলে হবে। আর বাকি অঙ্কগুলো দেখে নেবেন। ওকে, ধন্যবাদ।